আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। সুন্নি বিরোধী বাহিনীর হাতে দ্রুত ও অপ্রত্যাশিত পতন হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের। আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে এই মুহূর্তটি তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হবে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার এই পট পরিবর্তন পুরো মধ্যপ্রাচ্যের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়বে, ইরানের প্রভাব কমে যাবে। সিরিয়ার মাধ্যমে ইরান থেকে সামরিক সহায়তা পেত হিজবুল্লাহ, তা এখন কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। হিজবুল্লাহ দুর্বল হলে লাভবান হবে ইসরায়েল। অন্যদিকে সিরিয়ায় শিয়া সুন্নি ও গোষ্ঠীগত বিভাজন বেড়ে গেলে প্রতিবেশী দেশগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। শেষ বিচারে সার্বিকভাবে চরমপন্থার উত্থান হবে, যার প্রভাব পুরো অঞ্চলেই ছড়িয়ে যাবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। এক দশকেরও বেশি সময় বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন মোকাবেলা করে টিকেছিল বাশার আল আসাদের সরকার। ২০১১ সালে যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, তখন থেকেই দেশের ভেতরে গৃহযুদ্ধ আর বাইরে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা মোকাবেলা করে চলতে হয়েছে আসাদ সরকারকে। কিন্তু এবার খুব অল্প সময়ের মধ্যেই পতন হলো তার। হঠাৎ করেই ঘটনাগুলো ঘটতে শুরু করল। বিরোধীরা যখন অভিযানে নামে, তখন কোনো বাধাই তাদের মোকাবেলা করতে পারেনি। আসাদ সরকারের পতন হলে কি হবে বা মধ্যপ্রাচ্যের বৃহৎ পরিসরে এর প্রভাব কি পড়তে পারে, আঞ্চলিক শক্তিগুলো সেগুলো হিসেব করারও সময় বের করে উঠতে পারেনি। নাটকীয় এই ঘটনা প্রবাহ থেকে বোঝা যায়, এই আঞ্চলিক সামগ্রিক ক্ষমতা কাঠামোতে একটা পরিবর্তন আসছে। সিরিয়ার ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্ন তো আছেই, পাশাপাশি আসাদ পরবর্তী সময়ে এই দেশটিতে সিরিয়ার প্রতিবেশী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক পরাশক্তিগুলোর কি ভূমিকা থাকবে সেটা নিয়েও জল্পনা ও বিশ্লেষণ শুরু হয়েছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া এখন মূলত বহু ভাগে বিভক্ত হয়ে আছে। এর মধ্যে প্রধান হল তিনটি বড় শক্তি। এই তিনটি পক্ষেরই বাইরের পৃষ্ঠপোষক যেমন আছে, তেমনি আছে নিজস্ব সুনির্দিষ্ট লক্ষ্য। প্রথম হল হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন সিরিয়ার বিরোধী বাহিনী। এই গ্রুপগুলোকে সমর্থন দিচ্ছে তুরস্ক। সিরিয়ার কেন্দ্রীয় জায়গাগুলো দখল এখন এই গোষ্ঠীর কাছে। উত্তরে তুরস্কের সীমান্ত থেকে শুরু করে দক্ষিণে জর্ডান সীমান্ত পর্যন্ত পুরোটাই এখন তাদের নিয়ন্ত্রণে। এই গ্রুপগুলোর ধর্মীয় পরিচয় অনেকটাই অভিন্ন। এরা মূলত সুন্নি মুসলিম, তবে সুন্নি গ্রুপগুলোর মধ্যেও বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ কোন্দলের ইতিহাস রয়েছে। সমন্বিত একটা সরকার গঠনের ক্ষেত্রে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিঘ্ন ঘটাতে পারে, আবার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রেও সেটা বাধা হয়ে দাঁড়াতে পারে। বিরোধী বাহিনীগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ থেকে আসা লোকবল রয়েছে। ইসলামিক স্টেট ও আল কায়দার মতো গ্রুপগুলো থেকে আসা সাবেক জঙ্গিরা যেমন এই বাহিনীতে রয়েছে, তেমনি সিরিয়ান ন্যাশনাল আর্মির মতো সেকুলার গ্রুপ থেকে বেরিয়ে আসা যোদ্ধারাও এদের সাথে রয়েছে। ২০১১ সালের গণ অভ্যুত্থানের পর এই সেনারা সিরিয়ান ন্যাশনাল আর্মি থেকে বেরিয়ে এসেছিল। সিরিয়াতে এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ শক্তি হল কুর্দি বাহিনী। কুর্দি গ্রুপগুলো উত্তর পূর্ব সিরিয়ার বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করছে। উত্তরে তুরস্কের সীমান্তবর্তী এলাকা এবং পূর্বে ইরাক সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ রয়েছে এই কুর্দিদের হাতে। এই গ্রুপগুলো এখনও যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য পাচ্ছে। এই এলাকায় এখনও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের এই সহায়তার কারণে যে কোনো সময় তুরস্কের সাথে কুর্দিদের উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা রয়েই গেছে। কুর্দিদের ক্ষমতায়নের বিষয়টিকে তুরস্ক তাদের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি মনে করে। সিরিয়ার তৃতীয় গুরুত্বপূর্ণ শক্তি হল আলাউই বাহিনী। এরা মূলত
আলাউইদের আসাদপন্থী অংশ। এদের মূল অবস্থান সিরিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায়। ইরান, ইরাক ও লেবাননের হিজবুল্লাহর সাথে তাদের শক্তিশালী সম্পর্ক রয়েছে। আসাদ সরকারের পতনের পর তার সমর্থকদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে তারা এই এলাকাগুলোকে শেষ আশ্রয়স্থল ও তৎপরতার কেন্দ্র হিসেবে ব্যবহার করবে। এই তৎপরতার কারণে শিয়া সুন্নিদের বিভেদের মাত্রা আরও বেড়ে যেতে পারে। এই তিনটি প্রধান শক্তির মধ্যে বড় ধরনের বিভাজন রয়েছে। বিভিন্ন পক্ষের মধ্যে সেখানে কোনো সর্বস্বীকৃত মধ্যস্থতাকারীও নেই। এর অর্থ হলো সিরিয়া এখন হয়তো একটা দীর্ঘ অস্থিতিশীলতা ও সংঘাত পরিস্থিতির দিকে যাত্রা করতে যাচ্ছে। বাশার আল আসাদ সরকারের দ্রুত পতনের ঘটনাটি বৃহত্তর মধ্যপ্রাচ্য এবং এই অঞ্চলের প্রধান শক্তিগুলোর উপর বড় ধরনের প্রভাব ফেলবে। সুন্নি বিদ্রোহী বাহিনীর পেছনে শক্ত সমর্থন রয়েছে তুরস্কের। সিরিয়ার পরিস্থিতি যখন কিছুটা নড়বড়ে মনে হয়েছে, তখন এই পরিস্থিতির সুযোগ নিয়েছে বিদ্রোহী বাহিনী। আসাদ সরকারের যারা মিত্র, তারা বিভিন্ন জায়গায় নিজেদের নানা ঝামেলায় জড়িয়ে আছে। রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। অন্যদিকে ইরান আর তাদের প্রক্সি শক্তিগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে সংঘাত মোকাবেলা করতে হচ্ছে। এটাকে বিদ্রোহীরা একটা কৌশলগত সুযোগ হিসেবে দেখেছে। দ্রুত আগ্রাসী অভিযান চালিয়ে তারা গুরুত্বপূর্ণ কয়েকটি শহর ও শেষ পর্যন্ত রাজধানী দামেস্কের দখল নিয়েছে। উত্তর সিরিয়ার একাংশকে তুরস্ক বেশ কার্যকরভাবেই নিয়ন্ত্রণ করে আসছে। তুরস্কের সেনারা সেখানে সিরিয়ার কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এখন সিরিয়ার বিরোধী বিদ্রোহী জোট দামেস্কের ক্ষমতায় চলে গেছে। ধারণা করা হচ্ছে তুরস্ক এখন এই সুযোগ কাজে লাগিয়ে সিরিয়াতে তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব বাড়ানোর চেষ্টা করবে। ফলে কুর্দি সংখ্যালঘুরা স্বায়ত্তশাসনের দাবিতে যে লড়াই করে আসছিল, সেই লড়াইটা আগামীতে আরও কঠিন হয়ে উঠবে। এদিকে কৌশলগত দিক থেকে ইসরায়েল এখন অনেকটাই নিরাপদ অবস্থানে চলে গেল। আসাদ সরকারের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষের কার্যকারিতা কমে গেল। এই প্রতিরোধ অক্ষের মধ্যে ছিল ইরান, আসাদের নেতৃত্বাধীন সিরিয়া, তেহরানের প্রক্সি গ্রুপগুলোর মধ্যে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস আর ইয়েমেনের হুথি। হিজবুল্লাহকে ইরান যে জরুরি সামরিক সরবরাহ দিত, সেই সরবরাহ লাইনটি এখন বলা যায় বিচ্ছিন্ন হয়ে গেল। ফলে হিজবুল্লাহ এখন অনেকটাই একা হয়ে পড়বে। এতে তারা আরও দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই। এছাড়া সিরিয়া জাতিগত ও গোষ্ঠীগতভাবে আরও বিভক্ত হয়ে গেলে ইসরায়েলের উপর থেকে আঞ্চলিক মনোযোগও সরে যাবে। ফলে বৃহত্তর কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েল তখন আরও সক্রিয়ভাবে তৎপর হবে। গত মাসে হিজবুল্লাহর সাথে অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ এখন ইরানের হুমকি মোকাবেলার দিকে মনোযোগ দিতে চায়। সিরিয়ায় পট পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়ল ইরান। ইরানের যে আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, আসাদ সেখানে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ভূমিকা রেখেছেন। আসাদ সরকারের পতনে ইরানের অংশীদার নেটওয়ার্কের কার্যকারিতা আরও কমে গেল। এমনিতেই ইরানের অন্য দুই অংশীদার হামাস আর হিজবুল্লাহর বড় ধরনের ক্ষতি করেছে ইসরায়েল। সামগ্রিকভাবে ইরানের আঞ্চলিক প্রভাব এখন অনেকটাই কমে আসলো। ফলে ইসরায়েলের সাথে লড়াইয়ে ইরান এখন আগের চেয়ে বেশি চাপে থাকবে। সিরিয়া বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় এর প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ঝুঁকিও বাড়বে। এই প্রতিবেশীদের মধ্যে রয়েছে তুরস্ক, ইরাক, জর্ডান আর লেবানন। শরণার্থীদের প্রবাহ, সীমান্ত সংঘাত ও গোষ্ঠীগত দ্বন্দ্ব আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তুরস্কে আগে থেকেই ৩ মিলিয়নের বেশি সিরীয় শরণার্থী রয়েছে। আঙ্কারা আশা করছে আসাদ সরকারের পতনের পর এই শরণার্থীদের অনেকেই এখন দেশে ফিরে যেতে পারে।
সিরিয়ার এই পট পরিবর্তনের কারণে ইরাক ও লেবাননে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা আরও বেড়ে যেতে পারে। সিরিয়াতে যেভাবে বিদ্রোহীরা আসাদ সরকারের পতন ঘটালো, সেটা এই দেশগুলোর জাতিগত ও ধর্মীয় বিভিন্ন গ্রুপকে আরও উৎসাহিত করবে। নিজেদের স্বায়ত্তশাসনের দাবিতে এই দেশগুলোতে বিভিন্ন বিরোধী গ্রুপ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার কথা ভাবতে পারে। এই ধরনের তৎপরতার কারণে বিভাজন আরও বাড়বে এবং এই বৃহত্তর অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়বে। এটা সত্য যে সিরিয়ার অনেকেই আসাদ সরকারের পতনকে উদযাপন করছেন, কিন্তু তাদের জীবনমানের সত্যি কতটা উন্নতি হয় সেটা দেখার জন্য এখনও অপেক্ষা করতে হবে। সিরিয়াতে একটা সমন্বিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার যদি না থাকে, তাহলে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা খুবই কম। সেটা হলে সিরিয়ার বিপর্যস্ত অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে পড়বে, ফলে সেখানকার মানবিক পরিস্থিতির আরও অবনতি হবে এবং শেষ বিচারে এই সব কিছু চরম পন্থাকে আরও উস্কে দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।